আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। ভারতের ভয়ঙ্কর অস্ত্র মিনিটেই শেষ করে দিতে পারে শত্রুদের সমস্ত কিছু। ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সীমান্ত সংলগ্ন এলাকায় 1 মাসব্যাপী T-19 ট্যাঙ্ক সহ লাইভ ফায়ারিং মহড়া সফলভাবে শেষ করেছে। মহড়াটি সিকিম ও শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিতকরণ, যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যেই করা হয়েছে। এই মহড়ায় সেনারা T-19 ট্যাঙ্কের পাশাপাশি মর্টার, ফায়ার আর্মস ও ড্রোন ব্যবহার করে লক্ষ্য শনাক্তকরণ ও নজরদারি করেছে। T-19 ট্যাঙ্ক হচ্ছে ভারতের অন্যতম প্রধান আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক। এদিকে সীমান্তে বাইরাক্তার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, দাবি করেছে ভারতীয় পত্রিকা ANI। ভারত সীমান্তের কাছে তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ। এই সমস্ত ড্রোনকে গত কয়েক মাস ধরে নজরদারি অভিযান পরিচালনা করতে দেখা গেছে। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে বলা হয়েছে, নজরদারির জন্য ভারতীয় সীমান্তের কাছাকাছি ড্রোনগুলো উড়াচ্ছে বাংলাদেশ। এতে উদ্বিগ্ন দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছে, বাংলাদেশের এই ধরনের কার্যকলাপের উপর নিবিড়ভাবে নজর রাখার জন্য রাডার ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থাও কার্যকর করেছে ভারত সরকার। মাঝে মধ্যে নজরদারি মিশনে 20 ঘন্টার বেশি সময় ধরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বাইরাক্তার ড্রোনগুলো উড়াচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি। তবে যে সমস্ত সীমান্ত ঘেঁষে বাংলাদেশের অভ্যন্তরে উড়ানো হচ্ছে ড্রোনগুলো, ভারতীয় সংস্থাগুলো এই সমস্ত ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং সেগুলোকে নিবিড়ভাবে তারা পর্যবেক্ষণ করছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ায় ভারত উদ্বিগ্ন বলে প্রতিবেদনের দাবি করা হয়েছে। এদিকে পদত্যাগ করলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ পদত্যাগ করেছেন। তিনি দেশটির রাষ্ট্রপতির কৌশলগত পররাষ্ট্রনীতি উপদেষ্টা ও পশ্চিমাদের সঙ্গে আলোচনার পক্ষে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। জাভেদ জারিফ কট্টর বিরোধীদের তীব্র প্রতিবাদের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন। সোমবার ভোরে একটি অনলাইন পোস্টে পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার 40 বছরের চাকরির সবচেয়ে তিক্ত অধ্যায় এটি। জারিফ বলেছেন, দেশের জন্য এই অস্থির সময়ে সরকারের উপর চাপ আরও রোধ করা প্রয়োজন। এজন্য বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসিনী এজেই তাকে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা চাকরিতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে আজ কায়রোতে আরব সম্মেলন হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা পুরোপুরি খালি করার পরিকল্পনা হাতে নিয়েছে। এটি মোকাবেলায় আজ মঙ্গলবার মিশরের কায়রোতে আরব লীগের নেতারা বসেছে সম্মেলনে। ট্রাম্পের পরিকল্পনা বিকল্প হিসেবে ফিলিস্তিনিদের অধিকার সমুন্নত রাখা ও গাজা বসবাসযোগ্য করে তুলতে এই বৈঠকে বসেছে তারা। ফিলিস্তিনিদের রেখেই গাজার পুনর্গঠনের একটি পরিকল্পনা তৈরি করে ফেলেছে মিশর। মঙ্গলবারে আরব সম্মেলনে এটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলতি। এদিকে অস্থির মধ্যপ্রাচ্য, এক দেশকে নিয়ে খেলছে 4টি দেশ। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে সিরিয়া। বর্তমানে এটি বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও উত্তপ্ত কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সিরিয়ার চলমান সংঘাত রাজনৈতিক পট পরিবর্তনে ইসরায়েল ও তুরস্কের সম্পর্ক আরও জটিল হয়েছে। সিরিয়ায় নতুন ইসলামপন্থী সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক, যা ইসরায়েলের জন্য একটি বড় নিরাপত্তা হুমকি হিসেবে তৈরি হচ্ছে। আর এমন পরিস্থিতিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানাচ্ছে যেন সিরিয়ার রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখা হয়। ইসরায়েলের আশঙ্কা, তুরস্কের প্রভাব বাড়লে সিরিয়ায় ইসলামপন্থী গোষ্ঠীগুলোর শক্তি বাড়বে। সিরিয়ার বর্তমান পরিস্থিতি এবং এই সংকটের পেছনে কি ঘটছে তা নিয়ে খেলছে 4টি দেশ। এতে রয়েছে তুরস্ক, ইসরায়েল, রাশিয়ার উপস্থিতি। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান বলেন, গাজা পুনর্গঠনের অর্থ আদায়ে ইসরায়েলকে বাধ্য করা উচিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীর পুনর্গঠনের জন্য অর্থ দিতে ইসরায়েলকে বাধ্য করা উচিত বলে মনে করেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল। এদিকে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, পাল্টা হুঙ্কার দিল নেতানিয়াহু। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে নেতানিয়াহু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তারা ইসরায়েলের অবশিষ্ট জিম্মিদেরকে মুক্ত করে না দেয় তবে ইসরায়েল গাজার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক রেকর্ডকৃত বক্তৃতায় নেতানিয়াহু বলেছে, গাজা উপত্যকায় হামাস যে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে সেটি আমরা গ্রহণ করব না। এটি আমাদের জন্য একেবারে অগ্রহণযোগ্য। তুরস্ক আজ বিশ্ব রাজনীতিতে পাকা খেলোয়াড়ে পরিণত হয়েছে, দাবি করল এরদোগান। বিশ্ব রাজনীতিতে তুরস্ক শুধু একটি নীরব পর্যবেক্ষক দেশ নয়, বরং এটি পাকা খেলোয়াড় হিসেবে পরিগণিত হয়েছে বলে উল্লেখ করেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি এই মন্তব্য ইস্তাম্বুলে আয়োজিত একটি ইফতার সম্মেলনে বলেন, যা সম্প্রতি রমজানের শুরুতে অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট এরদোগান তার বক্তব্যে তুরস্কের অবস্থানকে নতুনভাবে তুলে ধরেছেন এবং বিশ্ব রাজনীতিতে দেশটির প্রভাবের কথাও উল্লেখ করেছেন তিনি। এরদোগান বলেন, আজকের তুরস্ক একটি শক্তিশালী কার্যকরী দেশ, যা প্রত্যেকটি ক্ষেত্রে দীর্ঘ প্রসারী প্রভাব রাখছে। আমরা এখন শুধু নিজেদের জনগণের কথা নয়, বরং পৃথিবীর নিপীড়িত ও বঞ্চিত মানুষের জন্য একটি আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছি।
ইউক্রেনের সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে দেওয়া সব ধরনের সামরিক সহযোগিতা প্রদান স্থগিত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের বরাতে হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বাকবিতণ্ডার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একসময় দুই মিত্রের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে তা আরও গভীর হলো। সোমবার নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছে, ট্রাম্প স্পষ্ট হয়ে বলেছেন তিনি শান্তির উপর দৃষ্টি নিবদ্ধ করেছেন। আমাদের অংশীদারদের সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া দরকার। আমরা আমাদের সাহায্য স্থগিত করছি এবং পর্যালোচনা করছি যাতে নিশ্চিত করা যায় যে আমাদের দেওয়া সহায়তা একটি সমাধানের অবদান রাখছে। তবে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিকভাবে সাহায্যের পরিমাণ ও প্রভাব সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এদিকে পানি চুক্তি পর্যালোচনায় ফারাক্কা পরিদর্শনে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা। গঙ্গা পানি বন্টন চুক্তি পর্যালোচনা করতে পশ্চিমবঙ্গে গেছে ইন্দো প্যাসিফিক জয়েন্ট রিভার কমিশন বাংলাদেশের প্রতিনিধি দল। আলোচনার আগে তারা ফারাক্কা পরিদর্শন করেছেন। মঙ্গলবার ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত বাংলাদেশ যৌথ কমিশনের বার্ষিক বৈঠকে অংশ নিতে বাংলাদেশের 7 সদস্যের প্রতিনিধি দল কলকাতায় পৌঁছেছে। এদিন সন্ধ্যায় তারা ফারাক্কা গেছেন। একই সঙ্গে ভারত সরকারের 6 সদস্যের দল ফারাক্কায় এসে পৌঁছেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধি দল গঙ্গা পানি বন্টন চুক্তি আলোচনার জন্য ভারত সফরে। কলকাতা ও ফারাক্কা 3 থেকে 8 মার্চ হতে যাওয়া 86তম JRC বৈঠকে তারা অংশ নেবেন। এদিকে 3 দশকের রেকর্ড দাবানলে পড়ছে জাপান। দাবানলে পড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়া। গত 3 দশকে এত বড় আকারের দাবানল দেখা যায়নি দেশটিতে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর ওফুনাতো থেকে দাবানলের সূত্রপাত। আগুনের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই শহরটি। ইতিমধ্যে আগুনে পুড়ে একজন নিহত হয়েছে। দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মকর্তারা বলছে বর্তমানে ওফুনাতো 5200 একর জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নিভাতে নিয়োগ করা হয়েছে 2000-এর বেশি কর্মীকে। তুরস্ককে ভুল বক্তব্য না দেওয়ার সতর্কবার্তা দিল ইরান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একজন উপদেষ্টা বলেছেন দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন ভুল বক্তব্য ও অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকা উচিত তুরস্কের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসা আরাঘচির সহকারী মাহমুদ হেইদারি বলেছেন তেহরান ও আঙ্কারার অভিন্ন স্বার্থ এই ধরনের বক্তব্য এড়ানোর প্রয়োজনীয়তা সৃষ্টি করে যা দুদেশের মধ্যে বিরোধ ও উত্তেজনাকে বাড়াতে পারে। তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সোমবার তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি কিরলাঙ্গিচের সঙ্গে বৈঠকে হেইদারি একথা বলেন। তিনি বলেন উভয় দেশের অভিন্ন স্বার্থ এই অঞ্চলের সংবেদনশীল উপস্থিতি বিবেচনায় ভুল তথ্য অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকা জরুরি। এগুলো মতবিরোধ ও উত্তেজনার কারণ হতে পারে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ইরানের নীতির বিষয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে হেইদারি বলেন ইসরায়েলি শাসনের আগ্রাসন ও সম্প্রসারণবাদ এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। গুমের দায় বাহিনীর উপর বর্তায় না বলল গুম কমিশন। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী বলেছেন গুমের সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফৌজদারি দায় রয়েছে, তবে এই দায় বাহিনীর উপর বর্তায় না। মঙ্গলবার দুপুরে গুম সংক্রান্ত কমিশনের অব ইনকোয়ারি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে নিজেদের ধর্ম সম্প্রসারণ সামাজিক গোষ্ঠীর আড়ালে লুকানোর চেষ্টা করে। এই প্রবণতাকে হয় বলা হয় আইডেন্টিটি বেসড ডিফেন্স অথবা কমিউনিটি শিল্ডিং। তবে ফৌজদারি অপরাধ সর্বদাই ব্যক্তিগত দায়ের মধ্যে পড়ে। এতে গোটা বাহিনীকে দায়ী করার কোনো সুযোগ নেই। কারাগারের সাবেক এমপি মন্ত্রীরা পাচ্ছে জামাই আদর, যা বলছে ডিআইজি প্রিজন্স। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় 9000 বন্দী রয়েছে। সেখানে বেশ কয়েকজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি গ্রেফতার রয়েছে। তাদের মধ্যে অনেকেই জামাই আদর বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ উঠেছে। তবে কারা কর্তৃপক্ষ দাবি করছে যে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা প্রচারণা। নাশকতার মামলায় জয়নুল আবেদিন সহ বিএনপির 230 জনকে অব্যাহতি। নিত্যপণ্যের সরবরাহের কোনো ঘাটতি নেই বলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে, সরবরাহের কোনো ঘাটতি নেই। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত একটি চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার মাধ্যমে পুতুলের অর্থ পাচার, সূচনা ফাউন্ডেশনের 14 ব্যাংক হিসাব অবরুদ্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা পুতুলের সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসেবে অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এই সমস্ত ব্যাংক হিসেবে 48 কোটি 25 লক্ষ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তারা আবেদনে উল্লেখ করেছে। নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরার। অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে। নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল CR আবরার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।